ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আর আজকের ভিডিওতে আইএসএল এর শেষ ম্যাচ 4টি নিয়ে আলোচনা করব এবং আরও অনেক ঘাত প্রতিঘাত নিয়ে আজকে আলোচনা আছে। প্রথমেই বলে নেওয়া যাক কোন 4টে টিমের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে, যেখানে ইস্টবেঙ্গলের চান্স প্রায় বলতে গেলে 80% ইস্টবেঙ্গলের চান্স আছে এবারে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। তার কারণ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়ই কিন্তু 12টা ম্যাচ খেলে ফেলেছে। তারা প্রত্যেকে 6টা করে ম্যাচ জিতেছে এবং 5টা করে ম্যাচ ড্র করেছে, 1টা করে ম্যাচ হেরেছে এবং গোল পার্থক্যে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে ঢের এগিয়ে আছে। সেখানে ইস্টবেঙ্গল +18, যেখানে মোহনবাগান +13 আর পয়েন্ট 23। সুতরাং কালকে যে ম্যাচটা হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের আলাদা আলাদা যে ম্যাচটা হবে, মোহনবাগান খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামবে একই সময়ে স্পোর্টিং কিশোর ভারতী স্টেডিয়ামে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইন্টার কাশি। এবং এই দুটো ম্যাচ এতটাই উত্তেজনাপূর্বক ম্যাচ হবে, প্রায় ডার্বির সমতুল্য বলা যায়। অর্থাৎ দু মাঠে দুটো ডার্বি হবে, এটা বলাই যায়। কারণ মোহনবাগান এই ম্যাচটা জিততে চাইবে এবং শুধু জিততে চাইবে না, ইস্টবেঙ্গল ওই ম্যাচ যদি ড্র করে তাহলেই মোহনবাগান এবছর কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলে পাবে। বাট ইস্টবেঙ্গলের কাছে কাজটা খুবই সহজ, কারণ ইন্টার কাশিকে যদি ইস্টবেঙ্গল 1 গোলও হারাতে পারে তো মোহনবাগানের পক্ষে স্পোর্টিং দিল্লিকে 6 গোল দেওয়াটা সম্ভব নয়। এবং মিরাকেল যদি কিছু না ঘটে কালকে কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগান কোনোভাবেই আশা ছাড়ছে না। মোহনবাগানের সার্জি লোবরা থেকে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আশা আছে যে ইস্টবেঙ্গল হয়তো ইন্টার কাশির সাথে ড্র করতে পারে বা আটকে যেতে পারে, এবং সেক্ষেত্রে মোহনবাগান যদি 1 গোলও জিতে যায় তাহলে কিন্তু এবার আইএসএল চ্যাম্পিয়ন পুনরায় মোহনবাগান হতে পারে। বাকি যে দুটো দলের সম্ভাবনা আছে সেই দুটো দলের কথা আমি বলছি। 4টে দলের কথা বলেছিলাম, একটা মুম্বাই সিটি এফসি এবং একটা পাঞ্জাব এফসি। তার কারণ মুম্বাই সিটি এফসি যেটা হচ্ছে সেটা মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসির কথাটা আমি বলি। উভয় দলই 12টা করে ম্যাচ খেলে ফেলেছে এবং 6টা করে ম্যাচ তারা জিতেছে, ড্র করেছে 4টে করে ম্যাচ, হেরেছে 2টো করে ম্যাচ এবং গোল পার্থক্য 8, পাঞ্জাব এফসি 8 এবং মুম্বাই সিটি এফসি 6। বাট দুজনই কিন্তু পয়েন্ট সমান, অর্থাৎ 22, 22 দুজনেরই। বাট তারা কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে, যদি পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে যে টিম জিতবে সেই দলের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা আছে। তার কারণ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, সেখানে মোহনবাগানকে হারতে হবে, ইস্টবেঙ্গলকেও হারতে হবে। এই পরিসংখ্যানে যদি আসে বা মোহনবাগান যদি ড্র করে এবং ইস্টবেঙ্গলও যদি ড্র করে তাহলে দেখো সেখানে কিন্তু দুটো দলের পয়েন্ট হয়ে যাবে 24। কিন্তু পাঞ্জাব এবং মুম্বাই সিটি এফসি যেহেতু 22 করে আছে, যদি ওরা কোনো একটা দল জিতে যায় পাঞ্জাব বা মুম্বাই সিটি এফসি, তাহলে তারা অবশ্যই 3 পয়েন্ট পাবে, 22 আর 3 25। সুতরাং এক্ষেত্রে কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা তাগিদ থাকতে হবে মোহনবাগান ইস্টবেঙ্গল, যে কোনো দুটো দল হয় ড্র বা হারতে হবে তাদের নিজ নিজ ম্যাচ। অর্থাৎ স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে মোহনবাগান হারবে বা ড্র করবে এবং ইস্টবেঙ্গল ইন্টার কাশির বিরুদ্ধে হারবে বা ড্র করবে, তাহলেই কিন্তু যে দল জিতবে মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসির মধ্যে সেই দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই তো গেলাম সম্ভাবনার কথা, অর্থাৎ কালকের ম্যাচে পরিসংখ্যানটা তোমাদের সামনে তুলে ধরলাম যে সম্ভাবনা কাদের কতটা। এবং একই সময় একটা কথা মনে রাখো, 7:30 অর্থাৎ একই সময় কিন্তু সব ম্যাচ শুরু হবে এবং কোন সম্প্রচার কেন্দ্রে কোন ম্যাচ দেখা যাবে সেটা নিয়ে এখন পর্যন্ত আপডেট কিছু পাওয়া যায়নি। তবে যেটুকু আন্দাজ করা যায়, ফ্যান কোড যেহেতু কলকাতা সম্প্রচার করে সেই কারণে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচটাই হয়তো সম্প্রচারিত হবে একই সময়ে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী। তো সেটা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। এবার আসি মোহনবাগান ইস্টবেঙ্গলের চোট আঘাতের কথায়, অর্থাৎ কোন প্লেয়ার খেলতে পারবে, কার সমস্যা কাদের কী আছে। ইস্টবেঙ্গলের কিন্তু দুটো প্লেয়ারের না খেলার সম্ভাবনা, সেটা হচ্ছে লালডিনগুনা এবং ইস্টবেঙ্গলের ক্রেসপো এবং এই দুজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা ক্ষীণ। এবং মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এই তালিকাটা দীর্ঘ, যেখানে মোহনবাগানের আপুইয়া এবং মোহনবাগানের কামিংস সঙ্গে আলবার্টো রড্রিগেজ, এই তিনজনই কিন্তু খেলবে না কালকের ম্যাচ। কারণ হচ্ছে
রড্রিগেজ ইতিমধ্যে 4টে হলুদ কার্ড দেখে ফেলেছে, সুতরাং তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এবং আমরা যদি বলি আপুইয়ার কথা, তা আপুইয়া চোট কিন্তু বারবার লেগে যাচ্ছে এবং সে চোট কতটা মারাত্মক সেটা এখনও কিছু বলা যাচ্ছে না। কালকে দল ঘোষণার আগে পর্যন্ত বলা যাচ্ছে না আপুইয়া অ্যাকচুয়ালি খেলবে কি খেলবে না। বাট এই কথা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে কামিন্স যে ধরনের চোট পেয়েছে কালকে হয়তো ম্যাচ নাও খেলতে পারে। সুতরাং এই তিনজনকে বাদ দিয়ে কিন্তু মোহনবাগানকে কালকে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলতে হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার কে আছে কে নেই সে কথা চিন্তা করে কোনো লাভ নেই। প্রত্যেকটা প্লেয়ারকে কালকে একেবারে প্রাণপণ শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু ঝাঁপাতে হবে এবং যত দ্রুত সম্ভব গোল তুলে নেওয়া এবং গোলের সংখ্যা বাড়ানো, যেটা মিরাকেল কিছু যে হবে না তা নয়। কালকে মোহনবাগানের যা টিম, মোহনবাগান যা শক্তি, অফিসিয়ালি মোহনবাগান যা স্ট্রেংথ, সেই স্ট্রেংথ দিয়ে মোহনবাগান 5-6 গোল দেওয়াটা কোনো ব্যাপার না। এবং ইস্টবেঙ্গলকে পাশাপাশি 1 গোলেই জিততে হবে, 2-3 গোলে জিতে গেলে কিন্তু মোহনবাগানের কাজটা আরও কঠিন হয়ে যাবে। আর দুর্ভাগ্যবশত যদি ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র করে ফেলে তাহলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন, কথা বলা যায়। তো মোহনবাগানের প্রতিটা প্লেয়ার এই মুহূর্তে নিশ্চয়ই টকবক করে ফুটছে। দিমিত্রি পেট্রাসের কথা তিনি বলছেন যে এর শেষ ম্যাচ অন্যরকম হবে, অর্থাৎ যেটা মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শোনা যাচ্ছে দিমিত্রি পেট্রাস সহ বেশ কয়েকজন বিদেশি কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে এবং এটাই হয়তো হচ্ছে দিমিত্রির শেষ ম্যাচ এবং শেষ ম্যাচ স্মরণীয় করে রাখার জন্য দিমিত্রি আপ্রাণ চেষ্টা করবে, মিডিয়ায় বলেই দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তো কামিন্স, ম্যাকলারিন, রড্রিগেজ, টমার আলডেড, মনে হয় রড্রিগেজের ম্যাকলারিনতে থেকে গেলেও থাকতে পারে, কিন্তু রবসান থেকে শুরু করে রবসান, জেসন কামিন্স, দিমিত্রি এবং টম, এই 4 জনকে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে। পুরোটাই কিন্তু রিমোট, কোনোটাই কিন্তু অথেন্টিক কিছু নয়। সুতরাং তাদের সঙ্গে যে কন্ট্যাক্ট এক্সটেন্ড হবে কি হবে না সে ব্যাপারে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তো আগামী দিনে কিন্তু আমরা এই ব্যাপারটা নিয়ে অপেক্ষা করে থাকবো, তো কাকে ছাড়ছে কাকে ছাড়ছে না। এবং কিছুটা উড়ো কথা কিছু কানে আসে, সেই তালিকায় নাকি দীপক টাংরি এবং মনবীর সিংও আছে। তো কে নেই কে আছে আগাম বলে বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ নেই। আমরা চাইব কালকের ম্যাচটা মোহনবাগান অবশ্যই জিতবে এবং চ্যাম্পিয়ন হবে। পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরা এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও চাইবে 22 বছর পর কোনো ইন্টারন্যাশনাল ট্রফি, যেখানে ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল 2003 সালে, তারপর থেকে তাদের আর কোনো ট্রফি দেখা নেই। এই হাতছানি অস্কার বুজোর হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার বিরাট সম্ভাবনা তাদের কাছে কিন্তু এসে গেছে এবং কোনোভাবেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই সম্ভাবনা ছেড়ে দেবে না এবং কিছুতেই সেটা হাতের বাইরে করতে দেবে না। এবং ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থক, সমস্ত প্রাক্তন প্লেয়াররা কিন্তু এই মুহূর্ত টকবক করে ফুটছে কালকের ম্যাচটা জেতার জন্য। পাশাপাশি মোহনবাগান হ্যাট্রিক করতে পারে কিনা সেদিকেও তাকিয়েছে মোহনবাগান সমর্থক। এবং এর সঙ্গে সঙ্গে পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে যেমন একটা দল চ্যাম্পিয়ন হবে কলকাতা থেকে, সেরকমভাবে কলকাতা থেকে একটা দলে কিন্তু রেলিগেশন হয়ে গেছে, সে যে মোহামেডান স্পোর্টিং যে দল গঠন করেছে তাদের রেলিগেশন হওয়ার কথা প্রথম থেকেই আমরা বলেছিলাম, অর্থাৎ 2 বছর পর তার রেলিগেশন হচ্ছে। পাশাপাশি একটা আনন্দের কথা, যেখানে ডায়মন্ড হারবার কিন্তু আইএসএলে এন্ট্রি পেয়ে গেছে, কারণ তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। অর্থাৎ তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর সরাসরি আইএসএলে কিন্তু অবতীর্ণ হয়ে গেছে। ডিকুনহার যে ডিকুনকে কৃতিত্ব দিতে হবে, দলটাকে এক সূত্রে গেঁথে চ্যাম্পিয়ন করব দ্রুত, খুব তাড়াতাড়ি দলটাকে একদম টপ পর্যায়ে নিয়ে চলে এসেছে। টপ ক্লাসের যে লিগ হয় ইন্ডিয়াতে সেই লিগে কিন্তু চান্স পেয়ে গেছে। সুতরাং আগামী বছর মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবারও থাকবে, কিন্তু মোহনবাগানকে আমরা পাবো না, এটা হচ্ছে আমাদের দুঃখের কথা। অর্থাৎ বাংলার 3টি প্রসিদ্ধ দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান একসঙ্গে উচ্চারিত হয়, সেখানে মোহামেডানকে আমরা মিস করব নেক্সট ইয়ারে, সেটাও কিন্তু একটা খবর। তো এবার চলে আসি আমাদের দ্বিতীয় প্রসঙ্গে, যেটা হচ্ছে খুব বেদনাদায়ক, যে কথাটা না বললেই নয়। এই মুহূর্তে মোহনবাগানের প্রাণ ভোমরা, নয়নের মণি যদি কেউ হয়, সে হচ্ছে দিমিত্রি পেট্রাস। যে দিমিত্রি পেট্রাসকে মোহনবাগান হয়তো ছেড়ে দেবে, যা রিমোট শোনা যাচ্ছে এবং যেভাবে আমরা বিভিন্ন দিকে খবর দেখছি, তাতে মনে হয় দিমিত্রি পেট্রাস আর নেক্সট ইয়ারে থাকবে না এবং এই ম্যাচটাই হচ্ছে তার কাছে শেষ ম্যাচ মোহনবাগানের হয়ে, এবং এই ম্যাচে দিমিত্রি কিছু করে দেখাবার অবশ্যই চেষ্টা করবে এবং
আমরা সেই আশাতেই থাকব। রাজারা বিদায় নেয় ঠিকই, কিন্তু তাদের রাজত্ব থেকে যায় আজীবন। বাগানের হৃদয়ে দিমিত্রির রাজত্ব চিরকাল থাকবে। বিপক্ষ দলের ডিফেন্স ভাঙতে দিমিত্রি ছিল এক এবং অদ্বিতীয়। দিমি ছাড়া মোহনবাগান এক চুলও চলে না। মোহনবাগান ছেড়ে চলে গেলেও মোহনবাগান সমর্থকদের হৃদয়ে দিমির স্মৃতি চিরকাল অমিল হয়ে থাকবে। যুবভারতীর গ্যালারি থেকে ভেসে আসা দিমি দিমি রবটা এবার হয়তো স্মৃতি হয়ে যাবে। সবুজ মেরুনের জার্সিতে দিমির পায়ের জাদু কোনোদিন ভোলার নয়। দিমি শুধু একজন খেলোয়াড় নয়, মোহনবাগান সমর্থকদের হৃদয়ে সবসময় ভগবান হয়েই থাকবে। সুতরাং দিমিত্রি মোহনবাগান থেকে চলে গেল মানে দিমি শেষ হয়ে গেল তা নয়। মোহনবাগান জনতা, মোহনবাগান সমর্থক, মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে মোহনবাগান হৃদয়স্পন্দনে জড়িত প্রত্যেকটা মানুষ কিন্তু দিমিরকে অনুভব করবে এবং দিমিত্রি পেট্রোরাস ব্যারোটোকে যেভাবে মনে রেখেছে মোহনবাগান সমর্থকরা, সেরকম দিমিত্রিও কিন্তু মোহন জনতার মনে থেকে যাবে এবং সেটাই স্মৃতি হয়ে থাকবে। তো দিমিত্রি একটা অধ্যায় শেষ হতে চলল, যার হাত ধরে বহু ট্রফি মোহনবাগান জিতেছে এবং এরপর মোহনবাগান হয়তো নতুন নতুন বিদেশি নিয়ে আসবে এবং দিমিত্রি পেট্রোসের মধ্যে হয়তো কেউ একজন আইকন হয়ে যাবে, মোহনবাগানের নয়নের মণি হয়ে যাবে, সে আশায় আমরা রইলাম। আর সবচেয়ে বড় কথা, কালকের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে অবশ্যই মোহনবাগান ঝড় তুলবে এবং বিপক্ষকে প্রচুর প্রচুর গোলে উড়িয়ে দেবে এবং ইস্টবেঙ্গল জিতুক আর হারুক, তার উপর আর মোহনবাগানকে ভরসা করে থাকতে হবে না। সেই খেলাটাই কালকে দেখে যাক। সেই খেলাটাই দিমিত্রি পেট্রোরাস থেকে শুরু করে কামিন্স থেকে শুরু করে ম্যাকলেন থেকে শুরু করে রবসন, তাদের শেষ ম্যাচটা ইতিহাসের পাতায় স্মরণীয় থাকুক, এটাই কামনা করি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কিসের অত ওয়েট করছো, সাবস্ক্রাইব করে ফেলো যাতে সবার আগে ভিডিও তোমরাই দেখতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।